দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুটি ধারায় এই কারাদণ্ডের পাশাপাশি এসকে সিনহাকে ৪৫ লাখ টাকা জরিমানা এবং তার অ্যাকাউন্টে অবরুদ্ধ থাকা ৭৮ লাখ টাকা বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত। সাবেক প্রধান বিচারপতির এই সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সিনহার এই রায়ের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহা সরকারের পক্ষে রায় দিলে এমন মামলা হতো না বলে একটি মহল দাবি করলেও তার কোনো সারমর্ম নেই বলেও জানিয়েছেন বর্তমান সরকারের এই মন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে প্রথম দুর্নীতির মামলায় কোনো প্রধান বিচারপতির বিচার হলেও পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ঝুলে আছে আরও ৩ বিচারপতির বিচার। বিচারপতিদের অনিয়ম দুর্নীতি কি বার্তা দিচ্ছে? দেশের সাবেক প্রধান বিচারপতির সাজা কেমন নজির সৃষ্টি করে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার সাথে যুক্ত আছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান, যুক্ত আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি শুরুতেই একদম সংক্ষেপে মূল আলোচনায় যাবার আগে খুব সংক্ষেপে 1 মিনিট একটু প্রতিক্রিয়া জানতে চাই জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে এই প্রধান বিচারপতির সাবেক প্রধান বিচারপতির এরকম দণ্ডের নজির আমাদের দেশে নেই, নজিরবিহীন একটা বিষয়। আপনার প্রতিক্রিয়া কি, এবং আসলে এখন যে হলো এটি কেমন নজির সৃষ্টি করলো? ধন্যবাদ শারমিন আপনাকে, আর অভিনন্দন জানাচ্ছি দুইজন আলোচক আমার সাথে যারা আছেন, বিশেষ করে MK রহমান এবং দুদকের আইনজীবী খুরশিদ আলম সাহেব, আর যারা শুনছেন তাদেরকে অভিনন্দন। আজকে বিচারপতির কি বার্তা দেয় এটা আপনি হেডিং করেছেন, দেখলাম। বিচারপতির বিচার কি বার্তা দেয়? যে ঘটনাটি কালকে ঘটেছে, অর্থাৎ সাবেক প্রধান বিচারপতির দুর্নীতির মামলার বিচার হয়েছে এবং 11 বছরের জেল হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার, দুর্নীতি দমন হোক এটা সকলেই আমরা চাই। একটু আগে আপনি আপনাদের টেলিভিশনে দেখিয়েছেন যে PK হালদার কয়েকশো কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সিনহাবাবুকে তো সেটা হয় নাই, সিনহাবাবু দুর্নীতি করেছে এটা বলেছেন, এবং যখন তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 2017 সাল পর্যন্ত, তখন তিনি বাংলাদেশের একজন ভালো বিচারপতি ছিলেন এবং সরকারের কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু 2017 সালে একটা জাজমেন্ট হয়েছে, ষোড়শ সংশোধনী জাজমেন্ট, তারপরে এসকে সিনহা একজন খারাপ বিচারপতি হয়ে গেলেন এবং দেশের বাইরে যখন চলে গেলেন তখন তিনি দুর্নীতিবাজ হয়ে, এবং তারপর তার বিচার হলো এবং বিচারে তার 11 বছরের জেল হলো। আমার প্রতিক্রিয়া হচ্ছে এইটা বিচার বিভাগের জন্য খুব ভালো উদাহরণ নয় এবং সুখকর নয়। এইটুকু প্রতিক্রিয়া দিয়ে আমি আপাতত শেষ করছি, পরবর্তীতে আলোচকবৃন্দ আলোচনা করুক, তারপরে আমি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অনেক ধন্যবাদ আপনাকে। এটি ভালো উদাহরণ নয়, সুখকর নয়, আইনমন্ত্রীও বলছেন এটি সুখকর নয়। আমি জনাব MK রহমান আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, শুধু আমাদের দেশে নয়, খুব কম দেশেই এরকম চিফ জাস্টিস অফ দি কান্ট্রি তার বিচার হয়েছে এবং সাজা হয়েছে, এটা খুব কমই আমরা খুঁজে পাবো, সেটাও দুর্নীতির অভিযোগে। বছরখানে আগে, 1-1.5 বছর আগে, মালদ্বীপের চিফ জাস্টিস ওকে জেলে আটকে রাখিয়েছিল এবং কাদামাটিয়ালা ফ্লোরে তাকে শোয়াই রাখছিল। এটা গভর্নমেন্ট জোর করে ক্ষমতা দখল করে তখন এটা করেছে, উনি একটা জাজমেন্ট দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটে অর্ডার দিয়েছিলেন। এনিওয়ে, আমাদের এখানে যেটা হয়েছে সেটা আমি কেসের ডিটেলসটা অত জানি না। আমি শুনেছি যতদূর পত্রপত্রিকায় যে একটা দুর্নীতির মামলা হয়েছে, মানি লন্ডারিং এর মামলা হয়েছে, সেখানে বিচার করে তাকে শেষ পর্যন্ত সাজা হয়েছে এবং ট্রায়ালটা কিন্তু অ্যাবসেনশিয়াল ট্রায়াল হয়েছে। এটা উনি বিদেশে আছেন, বিদেশে থাকা অবস্থায় মামলাটা হয়েছে, চার্জশিটে দেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং আইনের যে বিধান আছে সেগুলো মেনেই অ্যাবসেনশিয়াল ট্রায়াল যেটা করতে হয়, সরি, আমার মনে হয় সেটাই করা হয়েছে। বাট
এখানে ওনার ডিফেন্স নিতে পারেন না, উনি ওনার বক্তব্য আদালতের কাছে পেশ করতে পারলে কি হতো সেটা ভিন্ন জিনিস। বাট ফ্যাক্ট রিমেইনস অ্যাবসেনশিয়াল ট্রায়াল হয়েছে এবং সাজা হয়ে গেছে। এটা আমাদের এন্টায়ার জুডিশিয়ারির জন্য, দেশের জন্য ইট ইজ নট এ গুড থিং। আর যাই হোক, এটা এই বার্তাটা খুব ভালো মেসেজ দেয় না। এটা কালকে মাননীয় আইনমন্ত্রীও বলেছেন, আজকে জয়নাল সাহেব বললেন, এটা আমাদের বিচার বিভাগের জন্য অথবা দেশের জন্য এটা সুখকর নয়, যেভাবেই এটা হয়ে থাকবে। আমরা বিচার বিভাগ সহ সারা সমাজকে, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে চাই। এটাই একটা বিষয়, এবং এটা দুর্নীতিমুক্ত না করতে পারলে যারা বিচার করবেন তারাই যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান, তো তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তাহলে মানুষের আস্থাটা, শেষ ভরসার যেখানে আস্থা, সেটা আর থাকবে। জি, জনাব এম কে রহমান, আপনার বক্তব্য স্পষ্ট, মানে এটাকে আপনিও ভালো উদাহরণ মনে করছেন না। আমি জনাব অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছ থেকে যদি একটু মামলাটার সম্পর্কে জানতে চাই, দুদকের আইনজীবী হিসেবে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে মানে খুব সংক্ষেপে যে অভিযোগটা কি হলো আর কি প্রমাণ করা গেল। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মিস্টার জয়নাল আবেদিন সাহেব একটা ষোড়শ সংশোধনী জাজমেন্ট নিয়ে এসে এটার সঙ্গে ট্র্যাক করে দিলেন, কিন্তু ঘটনাটা টোটালি ভিন্ন। আপনারা জানেন ফার্মার্স ব্যাংক নামে একটা ব্যাংক ছিল, যা বর্তমানে পদ্মা ব্যাংক। এই ব্যাংকটির স্ক্যাম, যেটাকে আমরা এম্বেজেলমেন্ট বলি, ও আত্মসাতের 1800 কোটি টাকার জন্য প্রায় 20 থেকে 25টা মামলা চলছে বর্তমানে। ঠিক এরই সূত্র ধরে জাস্টিস সিনহা যখন চলে যায় দেশ থেকে, ওনাদের ভাষায় পাঠিয়ে দেওয়া হয়, জয়নাল আবেদিন সাহেবের ভাষায়। তো উনি চলে যাওয়ার 1 বছর থেকে 1.5 বছর পরে এটা ইনকোয়ারি শুরু হয়। ইনকোয়ারি শুরু হওয়ার পরে এটা কিন্তু অনুমোদনের ভিত্তিতে এফআইআর হয়। এটা সূত্র হলো উনি দুটো লোককে ভিক্টিমাইজ করে তাদের নামে লোন ইস্যু করেছেন, স্যাংশন ছাড়া, সিআইবি রিপোর্ট ছাড়া, ফার্মার্স ব্যাংক গুলশান ব্রাঞ্চ থেকে। এবং সেই দুটো লোককেই গতকাল খালাস দেওয়া হয়েছে, যে আদালত বলেছে তাদেরকে ভিক্টিমাইজ করা হয়েছে এবং তারা জানতো না। ওই লোন 2 কোটি 4 কোটি টাকা লোন স্যাংশন করেছে, 7 তারিখ দরখাস্ত দিয়েছে, 8 তারিখ অ্যাপ্রুভাল হয়ে 9 তারিখের মধ্যে টাকা উঠিয়ে নিয়েছে। এবং এই টাকাগুলো জাস্টিস সিনহার সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ সোনালী ব্যাংকে ওখানে চলে যায়। সেই টাকা থেকে আবার ওনার ভাইয়ের অ্যাকাউন্টে চলে যায় শাহজালাল ইসলামী ব্যাংক, যেটাকে আমরা লন্ডাইয়ের ভাষায় বলি সাসপিশিয়াস ট্রানজেকশন এবং লিয়ারিং। কার পুরো সুবিধাভোগী হলো জাস্টিস সিনহা, এবং সেই টাকাটা চলে যায় তার বড় ভাইয়ের ওখানে। এবং তার বড় ভাই, উনি আদালতে সাক্ষ্য দিয়েছেন, তার মামাতো ভাইয়ের ছেলে, যাকে আমরা ভাইপো বলি, ওনারা সাক্ষ্য দিয়েছেন। ওনারা বলেছেন আমাদেরকে উনি ডেকেছেন, আমরা গিয়েছি, আমরা সই করেছি, আমরা এর বেশি কিছু জানি না। আর যে দুজনকে, টাঙ্গাইলের যে দুজনকে ব্যবসায়ী বলে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাদের নামে লোন স্যাংশন করেছেন, তারা কখনো কোনো ব্যবসা করেন না এবং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আগে কখনো ছিল না। তারা বিজনেস ট্রানজেকশন সম্পর্কে কিছুই জানে না। পুরো নেপথ্যে ঘটনাটা ঘটিয়েছে জাস্টিস সিনহা। কাজেই এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের ভিত্তিতে এই 4 কোটি টাকার যেটা লিয়ারিং সাসপিশিয়াস ট্রানজেকশন, উৎস বহির্ভূত আয়, সেখানে ওনারা ফাইন্ড আউট করেছে যে সিনহা এখানে ডিরেক্টলি ইনভলভ। এবং যে দুজন টাঙ্গাইলের লোক যাদেরকে দিয়ে লোন স্যাংশন করিয়েছে, ওনারা মিস্টার সিনহার পূর্ব পরিচিত। এবং এইভাবে লিয়ারিং এর মাধ্যমে যার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে, ওনার বড় ভাই, উনি নিজেও জানতো না এই টাকাটা কোত্থেকে আসলো। কাজে এইভাবে লন্ডারিং হয়ে যেই মামলাটা হলো, সাবসিকুয়েন্টলি সেখানে চলে আসলো, এফআইআর এর নাম না থাকলেও চার্জশিটে আসলো অডিট কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার মাহবুবুল হক চিশতি, যাকে নামে বলা হয় বাবুল চিশতি। আপনি জানেন কিনা আমি জানি না, এই বাবুল চিশতির পুরো ফ্যামিলি এই 1800 কোটি টাকা ব্যাংক এম্বেজেলমেন্টের সঙ্গে ইনভলভ। উনি জেলখানায়, ওনার কনভিকশন হলো গতকাল। ওনার ছেলে রাশিদুল হক চিশতি, হি ইজ কাস্টাডি। ওনার ওয়াইফ রোজি চিশতি, উনিও এখনো অন বেইলে আছেন। ওনার মেয়ে অন বেইলে আছেন। পুরো ফ্যামিলি, একটা ব্যাংকে এম্বেজেলমেন্ট করে সরকার বাধ্য হয়েছে এই ব্যাংকটার নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখার জন্য। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংকের নাম পরিবর্তন এম্বেজেলমেন্টের কারণ এটা প্রথম ঘটনা আমি যতদূর জানি। কোনো ব্যাংকের নাম পরিবর্তন হয়েছে শুধু তার যেটা
মানে দুর্নাম ছিল সেটা ঘোচানোর জন্য, মানুষের আস্থা ফেরানোর জন্য এই ব্যাংকে মানুষ 2,000 টাকার চেক নিয়ে গেল, ব্যাংক টাকা দিতে পারতো না, বিকজ পুরো ব্যাংকটা লুটিপুটি খেয়েছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, সেই আমাদের ব্যাংকের হিসেবটা জানি, মানে এই প্রশ্নটাও একটু করতে চাই যে যেটি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছিলেন যে 17 সাল পর্যন্ত ভালো ছিলেন, গ্রহণযোগ্য বিচারপতি ছিলেন, তারপরে রায়ের সাথে আপনি বলছিলেন যে রায়ের সাথে রিলেট করলেন তিনি, কিন্তু আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে আপনারা মানে দুদক এই অভিযোগটা কি করে পেল? এর আগ পর্যন্ত তো এরকম কিছু শোনা যায়নি, বা যখন আমরা দেখলাম সরকারের মন্ত্রীরা বলতে শুরু করলেন বা সরকার দলীয় লোকজন বলতে শুরু করলো, তার সাথেই যেন সাথে সাথে একটা হয়ে গেল। এটা কি কাকতালীয় নাকি কোনো যোগসূত্র নেই? না, প্রশ্নই আসে না। ষোড়শ সংশোধনের রায় সরকারের পছন্দ অপছন্দ এটা টোটালি ইমেটেরিয়াল, এটা দুদকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দেখুন, আপনার ফার্মার্স ব্যাংকের একটা কমপ্লেইন আসছে, কমপ্লেইন্টের ভিত্তিতে সেখানে স্পেসিফিক কিছু ডাটা দিয়েছে, সেটাকে কগনিজেন্সে নিয়ে দুদক যাচাই বাছাই করে অনুসন্ধান করে এসকে সিনহার ফাইন্ড আউট করেছে ওনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে টাকা ট্রান্সফার হয়েছে। এটা ডকুমেন্টারি এভিডেন্স। মিস্টার রহমান বললেন সিনহা যদি আজকে ট্রায়াল ফেস করতো হয়তো মেবি এটি কি হতো উনি জানেন না, বাট থিং ইজ দ্যাট ইটস এ ডকুমেন্টারি এভিডেন্স। এই ডকুমেন্টারি এভিডেন্সটা আপনি কিভাবে কন্ট্রোভার্ট করবেন? আমি ওনাকে আহ্বান জানাবো, উনি আসুক, সারেন্ডার করুক, অ্যাপিল করুক, আমরা কন্টেস্ট করব। আমরা দেখাতে চাই দুদক প্রসিকিউশন আপ টু অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত কোথায় গলদ আছে দেখান। সিনহার অ্যাকাউন্টে গিয়েছে সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ, সোনালী ব্যাংক, এটা ওনার ভাইপো সাক্ষী দিয়েছে, সোনালী ব্যাংকের যিনি ম্যানেজার উনি সাক্ষী দিয়েছে, ওখান থেকে লেয়ারিং করে বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এগুলি সব তো ব্যাংকিং ট্রানজেকশন প্রোফাইল খুঁজলেই তো আপনি পাবেন। তারপর সিআইবি রিপোর্ট ছাড়া আপনার স্যাংশন লোন করেছে শামীম আহমেদ, যার 4 বছরের জেল হয়েছে, 2 দিনের মধ্যে কখনো 4 কোটি টাকা লোন স্যাংশন হয়? আপনি শুনেছেন? ফার্মার্স ব্যাংকের 2 দিনের মধ্যে 4 কোটি টাকা স্যাংশন দিয়েছে। এটা একটা অবাস্তব। যদি সিনহা প্রধান বিচারপতি না হতেন, যদি উনি প্রভাব না খাটাতেন, তাহলে 2 দিনের মাথায় কখনো উইদাউট সিআইবি রিপোর্ট, উইদাউট স্যাংশন ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, উইদাউট রিপোর্ট ফ্রম দ্য বিএফআইইউ এই লোন কখনো স্যাংশন করা যেত না। দুটো পে অর্ডারে 2 কোটি টাকায় চলে আসলে, এবং সেটা ওনার অ্যাকাউন্টে আসছে। তো আমার অ্যাকাউন্টে যদি এখন 2 কোটি টাকা আসে ফর আর্গুমেন্টস সেক, তাহলে আমাকে দেখাতে হবে এই টাকাটা কোত্থেকে আসছে, টাকাটার উৎস কি। আমি আইনজীবী, আমার উৎস আমার লিগ্যাল প্রফেশন, আমার তো আর জমিদারি নাই বাপদাদার। তো কাজেই দ্যাট হ্যাজ দি আপনার ডিফেন্স ফেল টু ডু ইট। ডিফেন্সে উনি ছাড়া অনেকেই ছিলেন, যারা ব্যাংক অফিসিয়াল ছিলেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি, যারা পাবলিক সার্ভেন্ট ছিলেন তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। চিশতি উনি অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি, ওনার ক্ষেত্রে এক্সজস্টিভলি ডিফেন্স নেওয়া হয়েছে। কাজে এটি ডকুমেন্টারি এভিডেন্সেস। উনি পালিয়েছিল কি ছিল না, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু। ডকুমেন্টারি এভিডেন্সের কথা বলছেন, উনি ট্রানজাকশনটা লন্ডারিংটা করেছে কিনা, এন্ড দ্যাট হ্যাজ বিন প্রুভড 21টা সাক্ষীর মাধ্যমে। হ্যাঁ, একটা জিনিস আপনার কাছে এটাও আমি পরবর্তীতে প্রশ্ন রাখবো যে তাকে কি আসলে পরবর্তীতে নিশ্চয়ই এটি বলবেন যে তিনি পলাতক আছেন, তাকে কি ফিরিয়ে আনা যাবে, তিনি কি ফিরবেন? যদিও তিনি বলেছেন একটা ইন্টারভিউতে তিনি ফিরতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু তাকে তার প্রোটেকশন কে দেবে এই নিয়ে কনসার্ন প্রকাশ করেছেন। আমি আসবো অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জনাব এম কে রহমান, ওই প্রশ্নটা যেটি আইনমন্ত্রীও বলেছেন, যেটি আসলে সরকারকে ক্রিটিসাইজ করার জন্য বলা হচ্ছে, সরকারের সাথে সুসম্পর্ক যদি থাকতো তাহলে কি এরকম একটা তদন্ত দুদক করতো বা দুদক করে? না, দুর্নীতির ব্যাপারটা তো ভিন্নভাবে, সুসম্পর্ক অথবা খারাপ সম্পর্ক এটা ভিন্ন। যদি কারাপশন যদি ইন্ডিপেন্ডেন্টলি আমরা কমব্যাট করতে চাই, তাহলে তো চিফ জাস্টিস হোক আর যে ক্ষমতাধর হোক, নোবডি ইজ অ্যাবভ দ্য ল, নোবডি ইজ বিলো দ্য ল। কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের নিচে নয়, সেটা তো তদন্ত হতে পারে। ইভেন সিটিং চিফ জাস্টিসের বিরুদ্ধে তদন্ত হতে পারে, তা তো বাধা নাই কোনো। সিটিং জাজদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, সেটা তো কোনো বাধা নাই। আর যেটা খুরশিদ আলম সাহেব বলেছেন, যে আমি এটা বলেছি যে ট্রায়ালটা অ্যাবসেন্সিয়া হয়েছে। ট্রায়াল ফেস করলে কি হতো না হতো সেটা ভিন্ন কথা, সেটা তো তার ব্যাপার। বাট এটাও ঠিক, দুর্নীতির মামলায় এটা ডকুমেন্টারি এভিডেন্সের উপরেই হয়। তারপরে তো ট্রায়ালটা অ্যাবসেন্সিয়া হয়েছে, এটাই আমরা সবাই জানি। আর জনাব আরেকটা প্রশ্ন করি আপনার কাছে, যে গতকাল আমাদের অনুষ্ঠানেই বিচারপতি সিনহার সহকর্মী, সে এক সময়ের সহকর্মী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি বলছিলেন যে এটি নতুন নয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। 2007 সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তিনিও বিচারপতি সিনহা সহ মোট 3 জন বিচারপতিকে ডেকেছিলেন, বঙ্গভবনে ডেকে বলেছিলেন আপনাদের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ আছে এবং আপনারা পদত্যাগ করুন। তখন বিচারপতি সিনহা ডক্টর কামালকে ধরে সেই যাত্রায় পার পেয়ে গিয়েছিলেন। এবং মানে যদি এরকমটা হয়ে থাকে, যদি নতুন না হয়ে থাকে, সেটা
2007 সালে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে মানে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্র থেকে তাকে নিয়োগ দেয়, এটা কি খুব বিবেচনাপ্রসূত একটা বিষয়? তাও তো মানে সিনিয়রিটি একটা লঙ্ঘন করেই তাকে নিয়োগ দেয়া, সেটি কি খুব বিবেচনাপ্রসূত হয়? না, 2007 সালে আমরা শুনেছি তাকে বঙ্গভবনে ডাকা হয়েছিল, আরো একজনকে ডাকা হয়েছিল, উনি এসে ওখান থেকে রিজাইন করেছেন, উনি এখন নেই, মারা গিয়েছেন। জাস্টিস সিনহা রিজাইন করেন নাই, না করে উনি ফেস করেছেন, তো গভর্নমেন্ট সে কন্টিনিউ করেছে। তারপর হাইকোর্ট থেকে আপিল বিভাগ গিয়েছেন, উনি প্রধান বিচারপতি হয়েছেন, সেটা তো আমরা সবাই জানি এটা হয়েছে। তো এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নাই। তখন যদি পদত্যাগ করতে ভিন্ন কথা, হাইকোর্টের জাজ হিসেবে পদত্যাগ করে চলে যান, পদত্যাগ করেন নাই, উনি ফেস দ্য সিচুয়েশন, তারপর ওনাকে এপিলেট ডিভিশনে নেওয়া হয়েছে। আমাদের এই গভর্নমেন্টই এপিলেট ডিভিশন নিয়েছে, চিফ জাস্টিসও হয়েছেন, তো তারপর তো কন্টিনিউ করছেন। তারপরের ঘটনা তো আমরা সবাই জানি। আর দুর্নীতির বিষয়টা তো এটা যারা আসছে সেটা তো পত্রিকা আসছে, তদন্ত হয়েছে, সবটাই হয়েছে, বিচারও একটা হয়েছে। বিচার উনি যদি দেশে আসেন, এসে যদি ফেস করেন, তাহলে উনি ওয়ান্টস টু কন্টেস্ট দ্য কেস, উনি ফেস করে যদি ওনাকে নির্দোষ প্রমাণিত করতে পারেন, তাহলে তো সেটা ভালোই হয়, সেটা তো খারাপ না একেবারে। আর না আসলে, না আসা পর্যন্ত সাজাও তো কার্যকর হবে না। আমি একটা বিরতিতে যাব, অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে একটা প্রশ্ন করে এটা প্রমাণ করতে পারেন নির্দোষ, সেটা আমাদের বিচার বিভাগের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। জি, অনেক ধন্যবাদ জনাব এম কে রহমান। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন একটা প্রশ্ন করে বিরতিতে যাই, যে আপনি বলছিলেন যে সেই 2017 সাল পর্যন্ত ভালো গ্রহণযোগ্য বিচারপতি ছিলেন, তারপরে আপনার সেই বক্তব্যটা থেকে জানতে চাই যে আপনারা সিনিয়র আইনজীবী হিসেবে আপনাদের অভিজ্ঞতা থেকেও জানতে চাই, এবং 2007 সালে সেই মানে বঙ্গভবনে ইয়াজউদ্দিন আহমেদের ডাকা সেই প্রসঙ্গটা নিয়েও যদি আপনি বিরতির পরে এসে একটু বলেন। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম, আর একটু মনে করিয়ে দিই যে মানে আপনারা সিনিয়র আইনজীবী হিসেবে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কি একজন ক্লিন ইমেজের বিচারপতি মনে করতেন কিনা, সেটি একটি প্রশ্ন। কারণ 2007 সালের সেই যে কথাটি বলছিলাম, যে বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতিও তাকে ডেকেছিলেন। জি, আরে আমার দেশ একটা অভিনব, আপনার পাবলিকের টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংকের টাকা চুরি হয়ে গেল, এখন ব্যাংকের সুনাম রক্ষার জন্য সরকার ব্যাংকের নাম পরিবর্তন করে দিল। কি বলবো বলেন? এখন আপনি বলেছেন 2007 সনে সিনহা বাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল, এম কে রহমান সাহেবও বললেন যে তাকে ডেকেছিলেন। তো 7 থেকে 17, তো এত বছর তিনি বিচার বিভাগে ছিলেন, আমরা জানতাম যে তার বিচারের জাজমেন্ট লেখনী অত্যন্ত শার্প, ধারালো। এম কে রহমান সাহেব বলবেন, খুরশিদ সাহেব বলবেন না এখন এই কারণে, বিকজ উনি তো একটা ব্রিফ নিয়ে আছেন। তার কারণ হলো যে দুর্নীতি দমন কমিশন তার ক্লায়েন্ট, এবং তিনি তাদের মামলা করেন, সুতরাং তিনি হয়তোবা অন্য কথা বলবেন না। কিন্তু এম কে রহমানের সিনিয়র লয়ার, তিনি স্বীকার করবেন যে সিনহা বাবুর জাজমেন্টের উপরে কারো হাত দেওয়ার খুব একটা, যখন হাইকোর্ট বিভাগে ছিলেন তখনও আমরা সবাই দেখেছি সিনিয়র লয়ার, জুনিয়র লয়ার সকলেই বলেন না কেন, উনি ভালো ইংরেজি লিখতেন এবং ভালো জাজমেন্ট দিতেন, যেটা সাধারণত সেটা সেট খুব কম হতো উপর আদালতে। তারপরে তো সরকার 2007 সালের পরে আবার তিনি বিচার বিভাগেই ছিলেন, এবং বিচার বিভাগ থেকে তারা আপিল বিভাগে দিন, আপিল বিভাগ থেকে তিনি প্রধান বিচারপতি হলেন। এবং সেখানে আপনি জানেন যে আমরা সকলেই দেখেছি তিনি ভালোভাবেই চালাচ্ছেন। কখন উনি খারাপ হলেন, যখন এই যে একটা আপনারা এটা দেখাই, এই যে একটা জাজমেন্ট আছে দেখবেন, 16 অ্যামেন্ডমেন্ট কেস, এই কেসটার যখন জাজমেন্টটা হলো তখন থেকে আপনার এই বর্তমান সরকারের সাথে তার বিরোধটা শুরু হলো। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এই বিষয়টা তো আগের অংশে স্পষ্ট করেছেন যে ষোড়শ সংশোধনীর পরে বর্তমান সরকারের সাথে বিরোধ। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম, আমাদের এম কে রহমান সাহেব বলেছেন যে আপনার বিচারটা ইনঅ্যাবসেন্সিয়া হয়েছে, যদি তিনি ফেস করতেন। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এত বড় একটা দুর্নীতিবাজ লোক, তাকে বাইরে যেতে দিলেন, বাইরে পাঠিয়ে দিলেন,
তারপরে তার বিরুদ্ধে অভিযোগ আনলেন, এইটাও একটা অভিনব ব্যাপার। বিচারটা যেমন একটা অভিনব ব্যাপার হয়েছে, বাইরে পাঠিয়ে দিয়ে দুর্নীতিবাজদের বিচার করা, এইটাও একটা অভিনব পন্থা। এটা আমি বা আমার জি, বন্ধু এই বাইরে পাঠিয়ে দেওয়ার জায়গাটা আমি আরেকটু জানতে চাইবো, কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম যে আপনাদের কাছে কি উনি একজন ক্লিন ইমেজের বিচারপতি ছিলেন কিনা, কারণ 2007 সালে তাকে ডাকা হয়েছিল বঙ্গভবনে সমান অনিয়মের অভিযোগে। আমি তো এখন টকশুতে আছি, আপনি নিরপেক্ষভাবে সিনিয়র লয়ারদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ডিএলআর এর রিপোর্ট গুলো দেখতে বলেন, যে দেখবেন যে সিনহাবাবুর ভুরি ভুরি জাজমেন্ট আছে, যে জাজমেন্ট গুলো অত্যন্ত ভালো ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, এবং সেই জাজমেন্ট গুলো সকল সিনিয়র লয়াররাই তার জাজমেন্টে প্রশংসা করাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো সেটাই আমি বলছি যে এইটা একটা অভিনব কায়দায় তার বিচার হয়ে গিয়েছে, তিনি এখন একতরফা ভাবে বিচার হলো। অবশ্য বিচারের যা যা একতরফা ভাবে করার জন্য যা যা করার দরকার সেটা খোরশেদ আলম সাহেবরা সেটা করেছেন, সেটা এনে কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমি বলছি না। আমি বলছি এই যে দেখেন পিকে হালদার শত শত কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেলেন, কিন্তু কি করলেন? এই যে আমাদের এত শক্তিশালী সরকার এবং তাদের শক্তিশালী এজেন্ট, তারা তাকে ধরে রাখতে পারলেন না। এরকম হাজার হাজার এরকম টাকা, লক্ষ লক্ষ শত শত কোটি টাকা পাচার করে মানুষ নাকি বিদেশে চলে যায়। আর একজন তো বিদেশে বইয়ে আছে দুবাইতে, টাকা পয়সা বাংলাদেশে নিয়ে গিয়ে এক মেম্বার অফ পার্লামেন্ট, তার কয়দিন আগে দেখলাম যে মেম্বার অফ পার্লামেন্টশিপ চলে গেছে, কিন্তু বিচার টিচার কি হয়েছে সেটা আমি জানি না। তারেক রহমান আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও তো বসে আছেন লন্ডনে, তিনিও তো বিচারের সেই সাজাপ্রাপ্তই হলেন। তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তিনি কিন্তু এখনো ওই আগেই চলে গেছেন। তখন তিনি আগে যখন চলে গেলেন তখনও তার বিরুদ্ধে এইসব আসে নাই, সেটাও বলছি। আপনার সেটাও বলি যে দুর্নীতিবাজ হয়ে যায় যখন বিদেশে, তাকেও তো যেতে দেওয়া হয়েছে, তাকে তো 11 সরকারই যেতে দিয়েছেন 2007-8 সালে, এবং সেখানে তারপর তিনিও ট্রায়ালটা ফেস করতে আসেননি। যাই হোক, ওইটি আমাদের আজকে হয়তো সেটি আলোচনা, জি জি, সেটি হয়তো আলোচনার বিষয় না। আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তিনি ফিরবেন কিনা, এসকে সিনহার রায় তো হলো, শাস্তি হবে কিনা, সেই প্রশ্নটা আমি আপনার কাছে আগের অংশ করছিলাম, এবারও একটু করতে চাই। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিবিসির কাছে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমি তো অবশ্যই দেশে ফিরতে চাই, কিন্তু ওই যে টেরোরিস্ট গ্রুপের হুমকি আছে এবং সরকার যে প্রোটেকশনের নামে ক্রস ফায়ারে দেবে, মানে আমার প্রোটেকশন দেবে কে, এরকম প্রশ্ন তিনি করছিলেন। কি বলবেন, তাকে কি ফিরিয়ে আনা যাবে? পলাতক আসামিদের ফিরিয়ে আনার খুব নজির যে আছে আমাদের, তেমনটা তো দেখি না। জি, এটা বন্ধ করুন। জি দেখুন ম্যাম, আমি একটু সংশোধন করে দিচ্ছি, মিস্টার সিনহা কিন্তু সুপারসিড হয় নাই। ওনাকে কিন্তু ক্রনোলজিক্যালি কিন্তু উনি চিফ জাস্টিস হয়েছেন জাস্টিস মোজাম্মেল হোসেনের পরে, ওনাকে সুপারসিড করে কিন্তু প্রধান বিচারপতি করা হয়নি। আপনি বলেছিলেন ওনাকে সুপারসিড করে করা হয়েছে, এটা আসলে ঠিক না। তাহলে কি আমি ভুল জানি? জাস্টিস ওয়াহাব মিয়া কি সিনিয়র ছিলেন না? আমি যদি ভুল জানি, না, মিস্টার সিনহা সিনিয়র ছিলেন, মিস্টার সিনহা, তারপরে ছিলেন ওয়াহাব মিয়া, সিনহার পরে ওয়াহাব মিয়া যেহেতু রিজাইন দিলেন, ওইটা মিস্টার সিনহা সুপারসিড হয় না। আর দেখুন সিনহা সাহেব বিবিসিতে কি বলেছে আমি জানি না, তবে নিশ্চয়ই সেটা ট্রায়াল পর্যায়ে হবে, তার আগে হবে। গতকাল যে রায়টা দিয়েছে ঢাকার স্পেশাল জাজ, ওখানে একটা ডিরেকশন দিয়েছে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হোক যারা পলাতক আসামি। মিস্টার সিনহা সহ 4 জন এখানে পলাতক আসামি। তো অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, এটা পলাতক আসামির জন্য কোর্ট যেভাবে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন কমপ্লাই করবে ডেপুটি কমিশনার ঢাকা। এখানে দুদক বিং এ প্রসিকিউটর তার লজিস্টিক সাপোর্টটা দিবে এবং সেটা সে হোমকে পাঠিয়ে দিবে, ইনফরমেশন দিবে। দরকার হলে আমরা ইন্টারপোলের সহায়তা নিব, আমরা ইন্টারপোলে যা যা করা তা করব। কিভাবে গ্রেফতার করে ওনাকে সোপর্দ করা হবে সাজা কার্যকরের জন্য অ্যাজ পার ডাইরেকশনস অফ দি স্পেশাল জাজ, সেটা অবশ্যই করা হবে এবং দুদক থেকে কোনো ত্রুটি করা হবে না। এর আগে প্রয়াত সাদেক হোসেন খোকা, সেটাও আমরা করেছি। মিস্টার তারেক রহমান, সেটা আমরা করেছি। পিকে হালদার, সেটাও আমরা করেছি। অল অ্যাবসকন্ডিং পারসনস, এখানে কোনো বাকি নাই। কোর্ট যেভাবে ডিরেকশন দিয়েছে দুর্নীতি দমন সেভাবে করে। এখন উনি আসবে কি না সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আমরা জানি না উনি কোথায় কি বলেছে। ওনার যদি উনি যে একটা ইংরেজিতে বই লিখেছে, যে ভাষা ইউজ করেছে ওনার ব্রাদার জাজ সম্পর্কে, এটা তো একজন প্রধান বিচারপতির ভাষা হতে পারে না। এখন জয়নাল আবেদিন স্যার বললেন ওনার ডিএলআর এর ভাষা পড়লে সবাই বুঝে। স্যার আমি কিন্তু ডিএলআর এর এডিটর, ওনার জাজমেন্টগুলো আমি রিপোর্ট করেছি স্যার,
ওনার 100% জাজমেন্ট যেগুলি রিপোর্টেবল কেসেস সেগুলো আমি রিপোর্ট করেছি স্যার, আমরা অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ এ জাজ, আমরা সিনহাকে অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করি। বাট উনি যে বইটা লিখেছেন এখান থেকে চলে যাওয়ার পরে সেই বইয়ের ভাষা যদি আপনি দেখেন, ওনার ব্রাদার জাস্টিস ওয়াহাব এবং আদার সম্পর্কে যে কমেন্টগুলো করেছে, এটা তো একজন প্রধান বিচারপতির ভাষা হতে পারে না। একজন প্রধান বিচারপতি কতটুক কুরুচিপূর্ণ, কতটুক ব্রাদার জাজ সম্পর্কে আন্ডারমাইন করে হাই হ্যান্ডেডনেস ভোগে, ওনার বইটা না পড়লে কেউ বুঝবে না। স্যার আপনি বইটা পড়ুন, বইটা পড়ে স্যার আমরা আবার বসি, তখন বুঝতে পারবেন। একটা প্রশ্ন করি, উনি যখন বইটা লিখেছেন তখন উনি চিফ জাস্টিস না? এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি না। তখন আপনারা তাকে পদত্যাগ করিয়েছেন। স্যার উনি কিন্তু ওনার ব্রাদার জাজ সম্পর্কে কোনো অপরাধ নাই, তার কারণ যখন সরকার তাকে পদত্যাগ করিয়েছেন, তাহলে আপনি তো সরকার না, আপনার ক্লায়েন্ট হলো আপনার। জি না না, আমি স্যার সেটা বলছি না। যেই প্রধান বিচারপতি তার ব্রাদার জাজ সম্পর্কে ইচ এন্ড এভরি ব্রাদার জাজ সম্পর্কে বলেন প্রধান বিচারপতি, তখন তিনি বইটা লিখেছেন, তখন তিনি প্রধান বিচারপতি সাবেক না। প্রধান বিচারপতি না, কিন্তু উনি তো ছিলেন। সাবেক কথাটা বলেন যে সাবেক প্রধান বিচারপতি। হ্যাঁ ঠিক আছে, সাবেক প্রধান বিচারপতি যার ব্রাদার জাজরা বসে বিচার কার্য এখানে পরিচালনা করছে, এবং ইউটিউবে উনি যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন এবং যেভাবে সিটিং চিফ জাস্টিস সিটিং জাজদেরকে নিয়ে আন্ডারমাইন করে কথা বলেছে, উনি কি ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি, বই পড়ে আর ইউটিউবের ইন্টারভিউ দেখে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মানসিকতার প্রশ্ন আপনি তুলছেন, আমি জনাব এম কে রহমান আপনার কাছ থেকে সেই প্রশ্নটি তুলতে চাই যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেটি বলছেন তাকে পাঠিয়ে দেওয়া হলো। বিচারপতি সিনহা সেই ব্রোকেন ড্রিমস বইয়ের মধ্যেই লিখছেন যে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, একদম ডিজিএফআই চিফ তাকে বাধ্য করলেন দেশ ছাড়তে, এরকমটি তিনি বলেছেন। তাকে অসুস্থ দেখানো হয়েছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, এই বিষয়গুলো তিনি বলছেন। তো সেটি কি মানে শুধু তার কেমন মানসিকতা এই প্রশ্ন করা, নাকি একটা তদন্তও করা উচিত যে আসলে বিষয়টা কি ছিল? কারণ সে সময় তো আসলে অনেক বিতর্কও ছিল। জনাব এম কে রহমান, এই প্রশ্নটা কি করেছেন শারমিন? আমি আসলে জানতে চাইছিলাম যে যেই বিষয়গুলো তিনি সেই ব্রোকেন ড্রিমস বইতে লিখলেন, যে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তাকে জোর করে অসুস্থ দেখানো হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছিল, সামরিক গোয়েন্দারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এই বিষয়গুলোর একটা তদন্ত হবার দরকার। সেখানে তো উনি লিখেছেন, একজন রাইটার, একজন লেখক, সাবেক প্রধান বিচারপতি, যখন উনি চিফ জাস্টিস ছিলেন না, উনি যখন চিফ জাস্টিস ছিলেন তখনকার সময়ের কথা নিয়ে এবং ওনার কি কি ঘটেছে সেটা হিসাবে উনি লিখেছেন। এখন এটা সত্য কি মিথ্যা যাচাই করার জন্য তো আমরা কেউ বলতে পারি না। এটা উনি লিখেছেন এবং বইটা প্রকাশিত হয়েছে, আমরা পড়েছি, বইটা পড়েছি। এখন কত সত্য মিথ্যা সেটা তো উনি বলতে পারবেন ভালো, এবং যাদের বিষয়ে বলেছেন তারা বলতে পারবেন। আর ব্রাদার জাজ সম্বন্ধে যে কথাগুলো বলেছেন সেটা না বললে ভালো হতো, কিন্তু কত সত্য সেটা জাস্টিস সিনহাই বলতে পারেন আর ওনার ব্রাদার জাজরাই বলতে পারেন, আমরা তো এটা বলতে পারবো না। তবে একজন বিচারকের বিরুদ্ধে একজন বিচারক কাদা ছড়াছড়ি করা, এটাও আস্থাটা ঘাটতি হয়, মানুষের আস্থা ঘাটতি হয়, কারণ মানুষের শেষ ভরসা স্থল তো জুডিশিয়ারি অ্যান্ড দি হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে এই জিনিসগুলো একেবারে। জি, আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে একটু এটাও শুনতে চাইবো যে বিচারপতিদের বিচারের বাইরে তাদের বিরুদ্ধে মানে যখন তারা সিটিং থাকছেন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগটা এখন কি অবস্থায় আছে? যেটি বলছিলাম 3 জন বিচারপতির এখনো তদন্ত ঝুলে আছে, অগ্রগতি নাই, সেই বিষয়টা একটু জানতে চাইবো। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব এম কে রহমান, আপনি বলছিলেন যে বিচারপতি সিনহা ব্রাদার জাজদের সম্পর্কে সেরকম মন্তব্য না করলেই ভালো হতো। তিনি তার বইতে ব্রোকেন ড্রিম বইটাতে ইঙ্গিত করছেন এবং তিনি সেই ইন্টারভিউগুলোতে বলছেন যে মানে কোর্ট, ইন্টায়ার সুপ্রিম কোর্ট ডিজিএফআই নিয়ন্ত্রণ করে। কোনো মন্তব্য করবেন? এটা উনি ভালো বলতে পারবেন, জাজ অফ দি অ্যাপিলেট ডিভিশন বা জাজ অফ দি হাইকোর্ট ডিভিশন, এ ব্যাপারে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। এবং আমি এডিশনাল অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় আমি 5 বছর 3 মাসের উপরে এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলাম। এই অভিজ্ঞতা আমার গোচরে আসেনি। জি, ওনারা ভালো বলতে, এই পদে অধিষ্ঠিত আছেন, এই কন্ট্রোল করা অথবা আনকন্ট্রোল থাকা অথবা কথা শোনা, কথা না শোনা, তদবির শোনা, তদবির না শোনা, এটা তো ওনারা ভালো বলতে পারবে না, আমরা তো বলতে পারবো না। বাট ইট ইজ এক্সপেক্টেড যে স্বাধীন বিচার ব্যবস্থায় এ ধরনের থাকা উচিত না এবং সেটা কাম্য নয়, এবং এটা জনগণের আস্থার শেষ ভরসাস্থল, আমি কয়েকবারই বলেছি, নষ্ট হয়ে যাবে। এ ধরনের দৃশ্যমান অদৃশ্যমান কিছুই থাকা উচিত না। আর ইচ অ্যান্ড এভরি জাজ ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার
dispensation of justice. জি, এই আস্থা টিকিয়ে রাখতে আসলে কি করণীয় সেই বিষয়টা একটু জানতে চাই, কারণ আরও 3 জন বিচারপতি, শুধু এস কে সিনহার তো একটা বিচারিক আদালতে হলো, কিন্তু আরও 3 জন বিচারপতি এরকম তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের তদন্ত চলছে, তারা বিচার কাজ থেকে বিরত আছেন, 27 মাস ধরে 2টি এজলাস বন্ধ আছে, কিন্তু তারা বেতন ভাতা যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। এটি আসলে কেমন কথা হচ্ছে? আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছ থেকে একটু এই মন্তব্য জানতে চাই। এটি কেমন কথা? জি বলুন এম কে রহমান, আপনি একটু ছোট বলতে পারেন। বলবো? জি বলুন। আমাকে পরশুদিন 2 দিন আগে ইত্তেফাকে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম হ্যাঁ, এখন জব টুডে 3 জন বিচারপতি 2 বছরের উপরে বিচার কার্য থেকে তাদের বিরত আছেন, তাদেরকে বেঞ্চ দেওয়া হচ্ছে না, বাট তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রোটোকল সবই পাচ্ছেন, সিকিউরিটিও পাচ্ছেন, বাড়ি গাড়ি সব পাচ্ছেন, ট্যাক্স পেয়ারদের টাকায় বেতনও নিচ্ছেন। এটা কতদূর যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত, সংবিধান সম্মত, সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং আমার ব্যক্তিগত ভিউ হলো এটা এই ট্যাক্স পেয়ারদের টাকাটা এরকম বসে বসে রেখে তাদের এটা দেওয়া উচিত হয়নি। এবং তাদের যদি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, আমরা শুনেছি যে ধরনের অভিযোগ আছে, সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এবং বসে বসে এরকম ট্যাক্স পেয়ারদের টাকা, নিশ্চয়ই যেখানে এত মামলা ঝুলে আছে, বিচার কাজ এরকম 2টি এজলাস বন্ধ আছে, এটি তো কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়ার কথা না। কিন্তু আরেকটা প্রশ্ন যে তাদের বিরুদ্ধে সেই পুরনো প্রশ্ন, ষোড়শ সংশোধনী বাতিলের পর অপসারণ, অভিশংসন, এরকম অভিযোগ আসলে কিছুই কি করবার নাই জনাব এম কে রহমান? এটা আমার একটা গভর্নমেন্ট একটা রিভিউ পিটিশন ফাইল করেছেন, যত জানি রিভিউ পিটিশন ফাইল করেছেন, সেটা হিয়ারিং এর অপেক্ষা আছেন অথবা হিয়ারিং। কিন্তু যেহেতু আপিল বিভাগ জাজমেন্ট দিয়েছে, এই জাজমেন্টের প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত আমার অপিনিয়নটা হলো যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দ্বারা তদন্ত কার্যক্রম পরিচালনা করতে কোনো অভিযোগ আসলে কোনো বাধা নেই। আর যদি রিভিউতে বাতিল হয়ে যায়, তাহলে ইট উইল কনস্টিটিউশনাল পজিশন যা হওয়ার তাই হবে। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের জাজদের বেলায় না, যেসব কনস্টিটিউশনাল হোল্ডার আছেন, যেমন ইলেকশন কমিশন, কম্পোর্টার জেনারেল, কতগুলো পদ আছেন, তো এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে, অযোগ্যতার অভিযোগ আসলে, সেটাও কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত হবে। এটা একটা ইনঅর্ডিনারি ডিলে হচ্ছে এই রিভিউ পিটিশন ডিসপোজাল করতে, অথবা খুব অতি সন্নিকটই হয়ে যাচ্ছে। একদিন তো কনস্টিটিউশন চুপ করে বসে থাকবে না। আর যদি কেউ বিরুদ্ধে অভিযোগ আসে, সে অভিযোগ তো রাষ্ট্রপতি অথবা সরকার তাদেরকে ওই পদ থেকে সরাতে পারবেন না উইদাউট ডিউ প্রসেস অফ দ্য কনস্টিটিউশন। সেটা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাজ অফ টুডে আছে। আমার ব্যক্তিগত ভিউ, এটার তদন্ত কার্যক্রম করে এই 3 জন জাজের ব্যাপারেও একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিকজ তারা তো একদিকে কাজ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে ট্যাক্স পেয়ারদের টাকা নিচ্ছেন, আরেকদিকে তারা নিজেরাও হিউমিলেটেড হচ্ছেন। তারা কোনো অনুষ্ঠানে যেতে পারছেন না, কোথাও তাদেরকে ডাকা হচ্ছে না, আবার 2-1 একটু বাইরে বেরও হয়, মাঝে মাঝে বের হয়ে যান। জি, মানে 2 দিক থেকে এই বিষয়টি খারাপ হয়ে যাচ্ছে। জনাব এম কে রহমান, ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনারও একটু এই বিষয়ে মন্তব্য চাই। না, জনাব এম কে রহমান সাহেব সঠিকভাবে বলেছেন। আসলে দেখেন, এই ষোড়শ সংশোধনী জাজমেন্ট হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, আপিল বিভাগের জাজমেন্টের পরে এরপরে একটা রিভিউ থাকে ঠিকই, কিন্তু রিভিউ সরকার করেছে, কিন্তু রিভিউতে কিন্তু কোনো স্টে অর্ডার নাই। এটা আমরা সকলেই জানি, সব সিনিয়র লয়ারও জানেন এবং খুরশেদ আলম নিজেও জানেন, সাহেব নিজেও জানেন যে একটা রিভিউ থাকলেই সেখানে আপনার যে কার্যক্রম বন্ধ রাখা যায় না। আর বিশেষ করে যে বিষয়টি এখানে আছে, 3 জন বিচারপতি, হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, এখানে 3 জন বিচারপতি, তাদের বিরুদ্ধে অভিযোগ কি এবং সেই অভিযোগের আদৌ কোনো এত মাস পর্যন্ত 27 মাস পর্যন্ত কোনো তদন্ত হয় নাই, এবং তারা পাবলিকের মানি সবকিছুই হচ্ছে, তারা সবকিছু ভোগ করছে, কিন্তু তারা বিচার কাজ পরিচালনা করতে পারছে না। তো এমনিতেই আমাদের বিচারপতির অনেক সংকট, ভালো বিচারপতির অনেক সংকট। তো কাজেই আমাদের জানা মতে এখন পর্যন্ত আমরা আইনজীবীরাও একটা ইসের মধ্যে আছি, ধূম্রজালের মধ্যে আছি, যে কি অপরাধ তাদের। সারা দেশের মানুষই একটা ধূম্রজালের মধ্যে আছে। কি অপরাধে তাদেরকে বিচার কার্য থেকে দূরে রাখা হয়েছে, এটা তো আমাদের কাছে বোধগম্য নয়। সবকিছুই দেখেন, এই সরকারের সবকিছুই একটা অভিনব সব, যত কিছুই করেন না কেন, একদিকে বলেন আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করি,
আর একদিকে সংবিধান নিয়ে কোনো তোয়াক্কা করে না। এটা একটা সাংবিধানিক পোস্ট এবং সংবিধান বলে দিয়েছে কিভাবে কি করতে হবে, সেটা সব ক্ষেত্রে রয়েছে। এখন একটা রিভিউ পিটিশনের জন্য তো সাংবিধানিক সমস্ত কাজ বন্ধ হয়ে থাকতে পারে না, যেটা এমপি রহমান সাহেব বলেছেন, যেটা শুধু বিচারপতিদের বিষয় নয়। এখানে কিন্তু অনেক সাংবিধানিক পোস্ট আছে যেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয় এখানে রয়েছে, তো সেগুলো তো করা হচ্ছে না। তো এখন অভিনব সরকার, অভিনব বিচার, অভিনব সবকিছু আপনার চলতে দিচ্ছি, আমরা চলে যাচ্ছে। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, মানে কেমন হওয়া উচিত, যা হওয়া উচিত সেটি হচ্ছে কিনা, আসলে কেমন হওয়া উচিত, এই বিচারপতিদের মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, ঝুলেই আছে, তদন্ত ফাইলবন্দি হয়ে আছে? হ্যাঁ, দেখুন, আমি উইথ ডিউ রেসপেক্ট আমার লার্নেড রেসপেক্টেড যারা মানে সিনিয়র আছেন ওনাদের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। এটা অর্ডিনারি কেস না যে স্টে অর্ডার নাই মামলাটা প্রসিড করবে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাকে দিয়ে গঠন হবে? প্রধান বিচারপতি, তারপরে দুজন জ্যেষ্ঠ বিচারপতি, রিভিউ শুনবে ওনারা। কাজে এটা স্টে নাই, এটা ডিসপোজাল করতে বাধা নাই, এই ব্যাখ্যাটা এখানে গ্রহণযোগ্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ যেই বিচারপতিদের সামনে রিভিউ পেন্ডিং, ওনাদেরকে দিয়েই তিনজনকে দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে। তাই ওনারা যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বসবেন তখনই তো ওনারা দেখবেন আমাদের সামনে তো রিভিউ পিটিশন পেন্ডিং, এই সাবজুডিস ম্যাটারটা কিভাবে ডিসপোজাল হবে উইদাউট ডিসপোজাল অফ দ্য রিভিউ পিটিশন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, স্যাররা যে কথা বলেছেন, অবভিয়াসলি একটা কথা আমি ওনাদের সঙ্গে অ্যাগ্রি করি, এটি একটা ব্যাখ্যা আসা উচিত যে বিচারপতিদের কেন আপনারা বেঞ্চ দিচ্ছেন না, এটা রাষ্ট্রপতির দপ্তর থেকে একটা ব্যাখ্যা আসা উচিত। কারণ প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতির অ্যাপয়েন্টিং অথরিটি একমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন থেকে যদি একটা ব্যাখ্যা আসে যে তদন্ত হয়েছে কিনা, না হলে কতটুক বা কি কি অপরাধ, এটা প্রকাশ্য দৃশ্যমান হওয়া উচিত। স্যাররা যেভাবে জানতে চায়, আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে আমারও জানার ইচ্ছা যে ওনারা লিস্টে বহির্ভূত বিচারপতি, বর্তমানে ওনারা যারা বিচার করছেন তাদের নাম কজ লিস্টে আছে, ওনাদের নাম কজ লিস্টে নাই, এটাই ডিফারেন্স। বাকি সবকিছু সেম, সবকিছু ওনারা পাচ্ছেন। আর আমি মনে করি রিভিউ যেহেতু পেন্ডিং এবং ওনারাই বিচার করবেন, রিভিউ ওনারাই বিচারক সবকিছু পাচ্ছেন কিছু না করে। হ্যাঁ, এবং ওনারাই আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বসবেন। হ্যাঁ, ওনারাই আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বসবেন, ওনারাই রিভিউ শুনবেন। সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না এটা ঠিক হবে, এটি যৌক্তিক হচ্ছে না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। মানে এরকম একটা বিষয় এতদিন পেন্ডিং থাকে কেন, সেই প্রশ্নটাও করতে ইচ্ছে করে। আজকের সময় শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং অনেক ধন্যবাদ জনাব এম কে রহমান, আপনাদের তিনজনকেই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও, এতক্ষণ সাথে ছিলেন। আজকের মতো বিদায়।